কম্পিটিটিভ এক্সামে নাউন চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ দুটো অর্থে। এক হচ্ছে ফাউন্ডেশনটাকে প্রচণ্ড স্ট্রং করার জন্য, এবং এই চ্যাপ্টার থেকে যে কোনো পরীক্ষাতে 1 থেকে 2খানা প্রশ্ন থাকবেই। আমরা একটু পরে তার প্রমাণ দেখব যে ক্লার্কশিপ পরীক্ষাতে 1 থেকে 2খানা প্রশ্ন এই চ্যাপ্টার থেকে এসেছে। আমরা প্রত্যেকটা শিফটে আমরা দেখেছি। দেখো, এখন এই নাউনের চ্যাপ্টারটা করতে গিয়ে আমরা যেরকমভাবে পার্টস অফ স্পিচ আমরা করেছি, সেই পার্টস অফ স্পিচ কিন্তু এখানে করলে পারে সেই রকমভাবে আমাদের হবে না। আমরা বেসিক্যালি যখন একাডেমিক পড়াশোনা করেছি তখন নাউন কি জেনেছি, নাউনের 5টা ভাগ, এই সমস্ত করেই করেছি। তোমাদের মধ্যে অনেকেই আছো যারা একদম জিরো থেকে স্টার্ট করছো, তাই তো? অনেকে বলছে স্যার আমার বেসিকটা প্রচণ্ড দুর্বল, আমার ইয়ে নেই। তো বেসিকটা জাস্ট 1 মিনিট বা 2 মিনিটের মধ্যে আমরা করে আমাদের মূল যেটা পর্ব, যেখান থেকে আমাদের পরীক্ষাতে কম্পিটিটিভ এক্সামে কোয়েশ্চেন আসে, সেই জায়গাটাতে আমরা ফিরে যাব। বোঝা গেল বিষয়টা? তবে এই বেসিকটা করাটাও খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই বেসিকটা থেকেও আমাদের কিন্তু প্রশ্ন হয়। কারণ আমরা একটু পরে দেখব যে ক্লার্কশিপের পরীক্ষাতে বেসিক থেকে পরীক্ষায় প্রশ্ন এসেছে। ঠিক আছে, চলো। এখন নাউন জিনিসটা কি এবং এখান থেকে পরীক্ষাতে কীভাবে প্রশ্ন আসে দেখো। নাউন আমরা জানি যে একটা সেন্টেন্সে কি থাকে বাবা, প্রথমে কি থাকে? সাবজেক্ট থাকে, তারপরে থাকে ভার্ব, আর তারপরে থাকে অবজেক্ট। এটা হচ্ছে একটা সেন্টেন্সের স্ট্রাকচার, তাই তো? আচ্ছা, এখন একটা সেন্টেন্সের স্ট্রাকচারে প্রথমে আমরা জানি যে একটা সাবজেক্ট থাকে, তারপরে ভার্ব থাকে, তারপরে অবজেক্ট থাকে। আর এই সাবজেক্ট এবং এই যে অবজেক্ট, এটা কি কি হতে পারে না? দুটো ব্যক্তি হতে পারে। পার্টস অফ স্পিচের মধ্যে দুজন হতে পারে। কে কে? হয় নাউন হবে, নইলে প্রোনাউন হবে। বোঝা গেল বিষয়টা? ঠিক একই রকমভাবেই তো আমরা দেখতে পাচ্ছি যে সাবজেক্ট বা অবজেক্টের নাউন বা প্রোনাউন, নাউন বা প্রোনাউন সাবজেক্টও হতে পারে, আবার অবজেক্টও হতে পারে। বোঝা গেল বিষয়টা? এখন আমাদের আজকের আলোচ্য বিষয় কি? নাউন। সুতরাং নাউন জানাটা কতটা গুরুত্বপূর্ণ আমাদের বোঝো। একটা বাক্য করতে গেলে আমরা অনেকেই আমাদের ডেসক্রিপটিভ ব্যাচে যেখানে শুরু করি বা ডেসক্রিপটিভ ব্যাচে যেখানে করাই, সেখানেও আমরা সেন্টেন্স স্ট্রাকচার যখন করাতে যাই বা ট্রান্সলেশন বা যাই হোক না কেন, তখনই আমি প্রথমে বলতে হয় যে স্ট্রাকচার প্রথমে সাবজেক্ট লাগবে। সাবজেক্টটা বাবা নাউন বা প্রোনাউন হয়, যদিও নাউনটা বিভিন্নভাবে আসে, আমরা একটু পরে দেখবো সেগুলো। বোঝা গেল বিষয়টা? তাহলে নাউনের চ্যাপ্টারটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইন দিস পারপাস। ঠিক আছে, চলো। এখন দেখো, এই নাউনের চ্যাপ্টার থেকে কম্পিটিটিভ এক্সামে কি কি জায়গা থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। ঠিক আছে, নাউন এবং নাম্বার। আমরা নাউন, যে কোনো জিনিসকে নাম বোঝালে সেটা আমরা নাউন আগে বড়াই জানি। তো যখন বললাম, সাপোজ ধরলাও এই যে আমি বললাম গোট, ছাগল, তাহলে এর প্লুরাল কি হবে? গোটস হবে। আমরা জানি এস বাই এস যোগ করে কি হয়? প্লুরাল করা হয়। তো এটা তো আমাদের জীবনে কোনোদিন পরীক্ষাতে আসবে না, এটা আমরা স্বাভাবিক জানি। তার মানে এই যে সিঙ্গুলার থেকে কি করতে হচ্ছে? প্লুরাল করতে হচ্ছে, বা প্লুরাল থেকে সিঙ্গুলার করতে হচ্ছে। বা একটা সাবজেক্ট যেহেতু নাউন, এবং নাউনটা সিঙ্গুলারও হতে পারে আবার প্লুরালও হতে পারে। সুতরাং এই যে সিঙ্গুলার বা প্লুরাল, এই জিনিসটাকে কি বলা হয়? নাম্বার বলা হয়। কি বলা হয়? নাম্বার বলা হয়। তাহলে নাউন এবং নাম্বার থেকেই অধিকাংশ প্রশ্নটা বেসিক্যালি কম্পিটিটিভ এক্সামে আসে। প্রায় 70% প্রশ্ন এখান থেকেই করা হয়। আমরা দেখব এরপরে, ফাউন্ডেশনটা হয়ে যাওয়ার পরে প্র্যাকটিস সেট করবো, সেখানে আমরা বিষয়গুলো দেখব। নাউন এবং কেস। কেস বাংলা হচ্ছে কারক। আমরা বলি রামের গাড়ি, শ্যামের বাড়ি, টেবিলটার পা। আমরা বলি তো এই যে র বা এর এই যে বিষয়গুলো, বুঝলাম সেটা, সেই যে কেস, এগুলো কিন্তু আমাদের করতে হবে। সো নাউন অ্যান্ড কেস থেকে পরীক্ষায় প্রশ্ন আসে 25% মতো। বুঝলাম সেটা? আর 5% প্রশ্ন যেটা আসে সেটা হচ্ছে জেন্ডার থেকে। যেমন এটাও এসছে ক্লার্কশিপ পরীক্ষাতে আমরা দেখেছি, বলে দিল সাপোজ ছেলে যদি হয় তাহলে ছেলের স্ত্রীলিঙ্গ কি হবে? মেয়ে হবে, তাই তো? এইগুলো তো আমাদের পরীক্ষাতে জিজ্ঞেস করবে না। তো এই রকম ওরিয়েন্টেড আমাদের কি আসবে না, জেন্ডার থেকে আমাদের 5% পরীক্ষায় প্রশ্ন জিজ্ঞেস করা হয়। এখন এই 3টে জিনিসই আমাদের কি করতে হবে? পরীক্ষার জন্য আমাদের জানতে হবে। তো চলো দেরি না করে আমরা ক্লাসটাকে এনজয় করি। চলো, আমরা ক্লাসটাতে ঢোকার আগে এই যে তোমাদেরকে বললাম যে নাউন অ্যান্ড নাম্বার থেকে 70% পরীক্ষায় প্রশ্ন জিজ্ঞেস করে, এবং নাউন অ্যান্ড কেস থেকে 25% কোয়েশ্চেন জিজ্ঞেস করে, অ্যান্ড নাউন অ্যান্ড জেন্ডার থেকে 5% প্রশ্ন জিজ্ঞেস করে। তাই বললাম তো।
তার একটা ছোট্ট প্রমাণ বা ছোট্ট উদাহরণ তোমাদের স্ক্রিনে আছে। এখানে মাত্র 4খানা কোয়েশ্চেন আমি নিয়েছি। রিসেন্ট যেটা 2023 মানে 2023-এর যে ক্লার্কশিপ পরীক্ষাটা হলো, সে 2023-এর ক্লার্কশিপ পরীক্ষাটার মাত্র 4খানা কোয়েশ্চেন তোমাদেরকে আমি কিন্তু নিয়েছি। বোঝালাম সেটা? এখানে দেখো পিএসসি ক্লার্কশিপের যে শিফট 2 হয়েছিল 2023-এর রিসেন্ট যেটা তোমাদের পরীক্ষা হলো, তার কোয়েশ্চেন নাম্বার 9-এ ছিল, বলছে প্লুরাল ফর্ম অফ ডিয়ার। এই ডিয়ারের প্লুরাল ফর্ম কি হবে আমরা শিখব। বুঝলাম সেটা? এর প্লুরাল ফর্ম ডিয়ারই হবে। কিন্তু অনেকে জানে যে প্লুরাল করতে গেলে হয়তো বা এস বা ইএস লাগিয়ে প্লুরাল করতে হয়। তো এই ফাঁদে যারা পা দেবে তারা চলে গেল, তাই তো নাকি? সুতরাং আমাদেরকে শিখতে হবে, আমরা শিখব। পিএসসি ক্লার্কশিপের শিফট নাম্বার 4 2023 ক্লার্কশিপের শিফট নাম্বার 4-তে যে প্রশ্নটা এসেছিল, যেটা কবিরুল জিজ্ঞেস করেছিল যে স্যার যে এর মধ্যে প্লুরাল ফর্ম কোনটা হবে, আজকেই জানবে। জাস্ট 20 মিনিটের মধ্যে তোমরা এই আনসারগুলো তোমরা নিজেরা করতে পারো, আমার কোনো প্রয়োজন হবে না, তোমরা নিজেরাই মাস্টার হবে। বুঝলাম সেটা? জাস্ট 20টা মিনিটের মধ্যে তোমরা আনসার করতে পারবে। একটা কোয়েশ্চেন এসেছিল ড্যাশ অফ উলস, এটা কালেকটিভ নাউন থেকে প্রশ্ন এসেছিল। এই প্রশ্নের আনসারটা তোমরা নিজেরাই করতে পারবে। সুতরাং নাউনের কোথা থেকে আমাদের প্রশ্নগুলো করছে আমরা দেখতে পাচ্ছি। পিএসসি ক্লার্কশিপে 2023 শিফট নাম্বার 4 থেকে আরেকটা কোয়েশ্চেন করেছিল, কোয়েশ্চেন নাম্বার 10-এ বলেছিল উইজডম। এই যে শব্দটা উইজডম, এই শব্দটা কোন নাউন? কালেকটিভ নাউন, কমন নাউন, ম্যাটেরিয়াল নাউন অর অ্যাবস্ট্রাক্ট নাউন? কোন নাউন? এই যে 5খানা আমাদের নাউনের ভাগ আছে, এর মধ্যে কোনটা? এর প্রত্যেকটার আনসার আমি করব না। আনসার কে করবে? তোমরা নিজেরাই করবে, জাস্ট 15 থেকে 20 মিনিটের মধ্যে। ঠিক আছে, চলো ক্লাস শুরু করা যাক। তাহলে নাউন শুরু করার আগে নাউন জিনিসটা কি কিচ্ছু কথার দরকার নেই। নাউন মানেই হচ্ছে একটা নামের শব্দ, যে শব্দটা দিয়ে নাম বোঝাবে সেটাই নাউন। এখন রাম, শ্যাম, যদু, মধু, গাছপালা এগুলোই যে শুধুমাত্র নাম তেমনটা নয়। কি কোনো জায়গার শুধুমাত্র যে পার্সন বা প্লেস, পার্সন বলতে কি আমি বললাম তরুণ, গোয়েল, এই সমস্ত ব্যাপার স্যাপার বললাম, শুধু সেগুলোই নয়। কোনো স্থান কলকাতা, দিল্লি, মুম্বাই, বহরমপুর, মেদিনীপুর এগুলো শুধুমাত্র নয়। এছাড়াও কি রয়েছে? কোনো থিং, কোনো বস্তুর নাম হতে পারে, কোনো আইডিয়া হতে পারে। যেমন একটু আগে আমরা বললাম উইজডম, ঠিক আছে? আমরা বললাম কোনো কাউকে বললাম যে চাইল্ডহুড, এই যে বিষয়গুলো, তো এই বিষয়গুলো এগুলো তো কোনো ব্যক্তির নাম নয়, কোনো স্থানের নামও নয়। নাম কি? নাম না। তাহলে কোনো অ্যাবস্ট্রাক্ট আইডিয়া হতে পারে, কোনো বিমূর্ত ধারণা হতে পারে। তাহলে যে কিছুই হোক না কেন সেটা কি হতে হবে? নাম হতে হবে, তাই তো? কি হতে হবে? নাম হতে হবে। তাহলে কোনো কিছুর নাম, সেটা ব্যক্তি হতে পারে, বস্তু হতে পারে, স্থান হতে পারে, কোনো ধারণা হতে পারে, তার নাম বোঝালে সেটাকে আমরা কি বলবো? নাউন বলবো। এই পর্যন্ত সকলের ক্লিয়ার আছে না? ওকে, চলো ব্যাস, আর কিছু না, পিডিএফ পেয়ে যাবে, লেখার দরকার নেই। হ্যাঁ, চলো শুধু বোঝো। দেখো, চলে এসো। নাউন মানে আমরা বললাম যে নাম, ব্যক্তি হতে পারে, বস্তু হতে পারে, স্থান হতে পারে, বা কোনো আইডিয়া হতে পারে। তাহলে এগুলোর নাম বোঝালে সেটাকে আমরা কি বলবো? নাউন বলবো। এখন এই নাউন আমরা প্রথমত, কিছু নাউন আছে যেগুলোকে আমরা গুনতে পারি, আবার কিছু নাউন আছে যেগুলোকে গুনতে পারি না, তাই তো? যেমন আমি বললাম যে মানুষকে আমরা গুনতে পারি তো? আমরা কিন্তু জলকে গুনতে পারি না। জলকে গুনতে পারি না। তার কোনো কন্টেনারে যদি রাখা যায় তাহলে সেই কন্টেনারটা কাউন্ট করতে পারি, তাই তো? আমরা 1 বোতল জল বলতে পারি, 1 বালতি জল বলতে পারি, সেই কন্টেনারটা বলতে পারি, কিন্তু জলকে আমরা গুনতে পারবো না। বোঝালাম সেটা? তাহলে কিছু জিনিস আছে যেগুলোকে গোনা যায়, আর কিছু জিনিস আছে, নাউন আছে, যেগুলোকে গোনা যায় না। তাহলে যেটাকে গুনতে পারা যায় সেটাকে বলা হয় কাউন্টেবল। কাউন্ট মানে কি? গোনা, আর এবল মানে যোগ্য। তাহলে যেটা গোনার যোগ্য, তাহলে যে নাউনগুলোকে গোনার যোগ্য সেগুলোকে আমরা কি বলবো? কাউন্টেবল নাউন বলবো। আর কিছু নাউন আছে যেগুলোকে আমরা গুনতে পারবো না। আন মানে নয়, আর কাউন্টেবল মানে গোনার যোগ্য। তাহলে কিছু কিছু নাউন আছে যেগুলো গোনার যোগ্য নয়। বোঝালাম সেটা? আমরা ছোটবেলা থেকে জেনে এসেছি নাউন হচ্ছে 5খানা। তো এই 5খানা নাউনকে এবার এই দুটো ক্যাটেগরিতে আমরা ভাগ করে দেবো।
গুনতে পারি কোন কোনগুলোকে? প্রপার নাউনকে গুনতে পারি, কমন নাউনকে গুনতে পারি এবং কালেকটিভ নাউনকে গুনতে পারি। বোঝাল সেটা? সংক্ষিপ্ত ইন্ট্রোডাকশন দিয়ে আমরা আমাদের চাকরির পরীক্ষাতে যেগুলো আসবে সেখানে আমরা ঢুকে যাব। এখান থেকেও একটা পরীক্ষায় আমাদের প্রশ্ন আসবে। আচ্ছা, প্রপার নাউন। প্রপার নাউন জিনিসটা কি? প্রপার কথার অর্থ হচ্ছে নিজস্ব। প্রপার মানে হচ্ছে নিজস্ব। যেমন আমি বললাম সচিন তেন্ডুলকার, আমি কি বললাম? সচিন তেন্ডুলকার। এই যে সচিন তেন্ডুলকার, তো এটা তো নিজস্ব নাম, নিজস্ব নাম তো, তাহলে এটা হচ্ছে প্রপার নাম। আমি বললাম কলকাতা, এটা তার নিজস্ব নাম, একটা স্থানের নিজস্ব নাম, তাহলে এটা হচ্ছে প্রপার নাউন। এখন কমন নাউন কি? এখন দেখো এই যে সচিন তেন্ডুলকার, বীরেন্দ্র সেহবাগ, MS ধোনি, বিরাট কোহলি, এরা কি? এরা হচ্ছে প্লেয়ার। এরা কি? প্লেয়ার। তাহলে প্লেয়ারটা হচ্ছে কমন নাউন। এটা এদের মধ্যে কি জিনিসটা আছে? কমন আছে, প্লেয়ার। তাহলে এই প্লেয়ার জিনিসটা হচ্ছে কি? কমন নাউন। এবার বোঝা যাচ্ছে না? যাচ্ছে না? তাহলে যার নিজস্ব নাম আছে সবাই প্লেয়ার, কিন্তু যখন নিজস্ব করে বলছি, প্রপার করে বলছি, সচিন তেন্ডুলকার, বীরেন্দ্র সেহবাগ, বিরাট কোহলি, এগুলো সব হচ্ছে প্রপার নাম। বোঝা যাচ্ছে এটা? কিন্তু এদের বিষয়, কমন বিষয়টা কি না, এরা হচ্ছে প্লেয়ার, তখন এটাকে আমরা বলছি কমন নাউন। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এবার দেখো এরা কি করে। এরা সবাই যখন এক জায়গাতে হয়, কালেকটিভ হয়, যখন কালেকটিভ মানে হচ্ছে এক জায়গাতে হয়, একত্রিত হওয়া। তাহলে যখন এক জায়গাতে হয়, একত্রিত হয়, দিয়ে একটা দেশের জন্য খেলে, তখন সেটাকে আমরা কি বলি? টিম বলি না বাবা? টিম বলি। তখন সেটাকে আমরা বলি টিম বলি বা স্কোয়াড বলি, তাই তো নাকি? আচ্ছা, তাহলে এই টিমটা হচ্ছে কালেকটিভ নাউন। এটা বোঝা গেছে না? বোঝা যায়নি? তাহলে প্রপার, কমন অ্যান্ড কালেকটিভ, এই তিনটের মধ্যে ডিফারেন্স বোঝা গেছে? ব্যাস, এইটুকু, আর কিছু দরকার নেই। বোঝা গেল সেটা? চলো এবার দেখো আনকাউন্টেবল নাউনের মধ্যে কে কে রয়েছে বাবা? একটু আগে বললাম যাকে গুনতে পারবো না, কে কে রয়েছে? মেটেরিয়াল নাউন। আর কি রয়েছে? অ্যাবস্ট্রাক্ট নাউন। এখন মেটেরিয়াল নাউনটা জিনিসটা কি? যার মধ্যে ম্যাটার রয়েছে। ম্যাটার মানে কি? বস্তু বা পদার্থ, যেটা পদার্থ দিয়ে তৈরি, যার মধ্যে বস্তু রয়েছে, সেটাই হচ্ছে মেটেরিয়াল। যেমন সোনা, যেমন আয়রন লোহা, যেমন জল, এর মধ্যে কি রয়েছে? পদার্থ রয়েছে। পদার্থের তিনটে অবস্থা, জলের তিনটে অবস্থা হয়, আমরা পড়েছি না? আমরা তো পদার্থের তিনটে অবস্থা পড়েছি তো, কঠিন, তরল, গ্যাসীয়। জলেরও তিনটে অপদার্থর, এই যে জলেরও তিনটে অবস্থা হয়, রূপ হয়, আমরা পড়েছি না? পড়েছি। তাহলে যেটা ম্যাটার দিয়ে তৈরি সেটাকে আমরা বলি মেটেরিয়াল নাউন। ব্যাটা বোঝা গেছে? চলো, অ্যাবস্ট্রাক্ট নাউন কি? অ্যাবস্ট্রাক্ট কথার অর্থ হচ্ছে বিমূর্ত, বিমূর্ত। মূর্ত মানে যার মূর্তি আছে, আকার আছে, যাকে দেখতে পারি, ছুতে পারি, অনুভব মানে গিয়ে তাকে ফিল করতে পারি, সেটা হচ্ছে আমাদের মূর্ত। কিন্তু বিমূর্ত জিনিসটা কি? অ্যাবস্ট্রাক্টটা কি না, অ্যাবস্ট্রাক্টটা হচ্ছে যাকে আমরা ছুতে পারবো না, যাকে আমরা চোখ দিয়ে দেখতে পারবো না। যেমন স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা, জ্ঞান, এগুলোকে তোমরা কি ছুতে পারবে? এর আকার আছে? নেই। তাহলে এগুলোকে বলা হয় অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে এগুলো গুনতেও পারবো না, তার জন্য এটা আনকাউন্টেবলের মধ্যে পড়ে যাচ্ছে। তাহলে যেমন চাইল্ডহুড, আমরা বলি যদি শৈশবকাল, কৈশোরকাল, যৌবনকাল, এগুলোকে আমরা ছুতে পারি? পারি না, একটা আইডিয়া। ঠিক তেমনই সোল, আত্মা, আত্মাকে আমরা দেখতে পাই না, এর আকারও জানি না। ইলনেস, অসুস্থতা, লাফটার, হাসি, তো এগুলো আমরা শুধুমাত্র অনুভব করতে পারি, কিন্তু এর কোনো আকার, অবয়ব কিচ্ছু নেই। তার জন্য এগুলোকে আমরা কি বলি? অ্যাবস্ট্রাক্ট নাউন বলি। ব্যাট বোঝা গেছে না? বোঝা যায়নি? তাহলে দেখো নাউনকে আমরা কি করলাম? প্রথমে দুটো ভাগে ভাগ করলাম। একটা যেগুলোকে গোনা যায় সেগুলোকে কাউন্টেবল বললাম, আর যেগুলোকে গোনা যায় না সেগুলোকে আমরা আনকাউন্টেবল বললাম। ব্যাপারটা ক্লিয়ার আছে? এবং কাউন্টেবল নাউনের মধ্যে কি কি রয়েছে? যেগুলো গোনা যায়, একটা প্রপার রয়েছে, একটা কমন রয়েছে, আর একটা কালেকটিভ রয়েছে। আর আনকাউন্টেবল যেটা আমরা গুনতে পারি না, তার মধ্যে কি রয়েছে? মেটেরিয়াল রয়েছে, অ্যাবস্ট্রাক্ট রয়েছে। বোঝা গেল সেটা? এখন এটা চলে গেল জাস্ট ফাউন্ডেশনের মধ্যে কাজ। এবার আমাদের আসল খেলা শুরু হবে, যেখান থেকে আমাদের কম্পিটিটিভ পরীক্ষাতে প্রশ্ন আসে। ঠিক আছে, চলো দেখি। চলে এসো। আমরা আগেই বলেছি যে নাউন অ্যান্ড নাম্বার থেকে কি প্রশ্ন আসে? আমাদের 70% আমাদের পরীক্ষায় প্রশ্ন আসে। আমরা শুরু করছি নাউন অ্যান্ড নাম্বার। ঠিক আছে, আমাদের কি শুরু হচ্ছে? নাউন অ্যান্ড নাম্বার। ঠিক আছে, চলো।
আগেই বলেছি যে নাম্বার আমাদের কয় ধরনের বাবা? নাম্বার হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার, একটা হচ্ছে প্লুরাল নাম্বার, একটা এক বচন আর একটা বহু বচন। আমরা করেছি, ছোটবেলা থেকে করে আসছি। কিন্তু আমরা ছোটবেলায় করেছিলাম যে গোট, এর প্লুরাল আমরা করেছিলাম গোটস, করেছিলাম না? আমরা কাউ করেছিলাম, তার প্লুরাল করেছে কাউজ। ডগের প্লুরাল করেছিলাম ডগস। তো এগুলো আমাদের পরীক্ষাতে আসবে না বাবা, এগুলো আমাদের পরীক্ষাতে আসবে না। যেগুলো আসবে সেগুলো আমরা শুরু করব। প্রথম নাম্বার 1, টাইপ 1, সেটা হচ্ছে কম্পাউন্ডস নাউন। কি নাউন? কম্পাউন্ড। কম্পাউন্ড মানে কি? দুটো নিয়ে গঠিত হবে, একের অধিক নিয়ে গঠিত হবে। বোঝালাম সেটা কিরকম? যেমন সিঙ্গুলার থেকে আমাদের প্লুরাল, এগুলো কিভাবে পরীক্ষাতে প্রশ্ন আসে, কিভাবে আমাদের পরীক্ষায় প্রশ্ন দেয়, সব আমরা একটু পরে আমরা টেস্ট পেপার করব। জাস্ট আজকে যেটুকু করব তার ফাউন্ডেশনটা প্রথমে করো না, তারপর টেস্ট পেপার আমরা ঢুকবো। ঠিক আছে, চলো। বলে দিল গার্ডেন চেয়ার। এই গার্ডেন চেয়ারটার প্লুরাল কি হবে? বোঝালো সেটা? আমরা তথাকথিত কি করি? তথাকথিত আমরা প্রথমটার সঙ্গে এস বসিয়ে দিয়ে আমরা প্লুরাল করে ছেড়ে দিই। বোঝালো সেটা? বা দুটোর সঙ্গেই এস বসিয়ে দিয়ে আমরা প্লুরাল করে দিই, যেহেতু দুটো আছে। গার্ডেনের গার্ডেন্স করে দিই, চেয়ারের কি করে দিই? চেয়ার্স করে দিই। কিন্তু এটা হবে না বাবা। কেন হবে না? দেখো, তাহলে এই গার্ডেন চেয়ার এর যদি আমরা প্লুরাল করি তাহলে সেটা কি হবে? গার্ডেন্স চেয়ার্স হবে না, তাহলে কি হবে? গার্ডেন চেয়ার্স হবে। মানে এই যে পরের যেটা আছে দুটোই নাউন। গার্ডেন মানে কি? বাগান, এটাও নাউন। চেয়ার মানে হচ্ছে আমরা যেটাতে বসি, আমাদের কেদারা বলা হয়। তাহলে দুটোই নাউন, কিন্তু এই নাউনের মধ্যে দেখো প্রথমটার সঙ্গে আমরা এস বসাতে পারবো না। এখন প্রশ্ন হচ্ছে কেন স্যার পারবো না? তাই তো নাকি বাবা? মনে প্রশ্ন জাগছে তো যে কেন পারবো না? তাই তো? তাই তো প্রশ্ন জাগছে তো? আচ্ছা, তো দেখো, এই যখন দুটো নাউন পাশাপাশি বসে তখন যেটা আগের নাউন থাকে সেটা আর তখন নাউন থাকে না, তখন কি হয়ে যায়? তখন সেটা অ্যাডজেক্টিভ হয়ে যায়। কি হয়ে যায়? অ্যাডজেক্টিভ হয়ে যায়। কি হয়ে যায় বাবা? অ্যাডজেক্টিভ হয়ে যায়, নট অ্যাডজেক্টিভ, ইটস অ্যাডজেক্টিভ। ইটস প্রোনাউন্সিয়েশন ইজ অ্যাডজেক্টিভ। ওকে, আচ্ছা। তাহলে তখন আর সেটা কি থাকে না? নাউন থাকে না। কি হয়ে যায়? অ্যাডজেক্টিভ হয়ে যায়। আচ্ছা, তোমরা কোনোদিন এরকম আমরা বলি গুড বয়, তো এর প্লুরাল করার সময় কোনোদিন কি করেছো তোমরা? গুডস বয় করেছো? করো নাই। কেন করো নাই? তার কারণ হচ্ছে গুডটা হচ্ছে অ্যাডজেক্টিভ, কারণ এই নাউন বয়টা সম্পর্কে বলছে ছেলেটা কেমন, ছেলেটা ভালো। তাহলে নাউনের সম্বন্ধে যে কিছু কথা বলে সেই অ্যাডজেক্টিভ। আমরা অ্যাডজেক্টিভ বিস্তারিতভাবে আমরা পার্টস অফ স্পিচ আমরা শিখবো, ওখানে আমাদের পরীক্ষা প্রশ্ন থাকবে একটা বাবা। ঠিক আছে, আচ্ছা। তাহলে যেটা অ্যাডজেক্টিভ হয়, অ্যাডজেক্টিভের সঙ্গে কখনো এস বা ইয়েস বসে না। বুঝা গেল সেটা? যেহেতু বসে না, সুতরাং প্রথমের অংশটার সঙ্গে আমাদের এস বসবে না। ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে না? হয়নি? তাহলে গার্ডেন চেয়ারটা কি হয়ে যাবে? গার্ডেন চেয়ার্স হয়ে যাবে। ব্যাস, হয়ে গেল। গার্ল স্টুডেন্ট, গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড। বোঝা গেল সেটা? তো এই শব্দগুলো দেখো প্রথমে যেটা সেটা কি হয়ে যায়? অ্যাডজেক্টিভ হয়ে যায়। গার্লটাও নাউন, স্টুডেন্টটাও নাউন, কিন্তু পাশাপাশি যখন বসবে তখন আগেরটা কি হয়ে যাবে? অ্যাডজেক্টিভ হয়ে যাবে। ছাত্র, ছাত্রটা কেমন? মেয়ে ছাত্র। বোঝা গেল সেটা? তাহলে এর যখন প্লুরাল করব তখন গার্লস করতে হবে না, কি করতে হবে? স্টুডেন্টের সঙ্গে এস বসাতে হবে, পরেরটার সঙ্গে। কারণ আগেরটা তো অ্যাডজেক্টিভ, তার সঙ্গে তো এস বসাতে পারবো না। তাহলে পরেরটার সঙ্গে এস বা ইয়েস বসিয়ে আমরা প্লুরাল করব। ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? যেমন ঘোস্ট স্টোরি, ভুতুড়ে গল্প। তাহলে আমরা এটাও মানেও, ঘোস্ট মানেও কি তোমার হচ্ছে নাউন, আবার স্টোরিটাও হচ্ছে কি নাউন। তাহলে এই দুটোর মিলে যখন আমাদের কম্পাউন্ড হচ্ছে এবং এর যখন আমরা কি করছি? প্লুরাল করতে যাচ্ছি, তখন কিন্তু এই ঘোস্টের সঙ্গে আমরা কিন্তু এস বসাচ্ছি না। কেন বসাচ্ছি না বাবা? তার কারণ এটা অ্যাডজেক্টিভ হয়ে যাচ্ছে, আর অ্যাডজেক্টিভের সঙ্গে কখনো এস বা ইয়েস বসে না। ব্যাপারটা ক্লিয়ার হয়েছে এভরিওয়ান? চলো নেক্সট বলো। হুম, আয়ে ওয়াইটাকে আয়ে কনভার্ট করে নেওয়া হয়, এগুলো সব বাচ্চার ব্যাপার স্যাপার। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, চলো। ব্যতিক্রম, এর ব্যতিক্রম, নো ব্যতিক্রম। ঠিক আছে, চলো নেক্সট। টাইপ 2। টাইপ 2তে কি বলা হয়েছে? দেখো দেখো টাইপ 2তে বলছে, টাইপ 2তে দেখো কিরকম চলে এসছে।
এটা থেকে পরীক্ষাতে বেসিক্যালি অনেক প্রশ্ন দেয়। দেখো কি থাকবে, প্রথমে একটা নাউন থাকবে, তারপরে একটা প্রেপোজিশন থাকবে, এবং তারপরে কি থাকবে, আর একটা নাউন থাকবে। মানে দুই দিকে দুটো নাউন থাকবে, মাঝে কি ঢুকে যাবে, একটা প্রেপোজিশন ঢুকে যাবে। বোঝা যাচ্ছে এটা কীরকম? যেমন ভিলেজ আফটার ভিলেজ, ভিলেজ দেখো নাউন, ভিলেজ দেখো নাউন, মাঝে কি ঢুকে গেছে, প্রেপোজিশন ঢুকে গেছে। তাহলে যখন নাউন থাকবে, তারপরে প্রেপোজিশন থাকবে, তারপরে যখন আবার নাউন থাকবে, তখন এর যখন আমরা প্লুরাল করব, তখন কি এর সঙ্গে ইএস যোগ করে আমরা করব না। আওয়ার আফটার আওয়ার, ঘন্টার পর ঘন্টা, পেজ আফটার পেজ, পাতার পর পাতা, ওয়ার্ড ফর ওয়ার্ড, শব্দের পর শব্দ, এগুলোর যখন আমরা প্লুরাল করতে যাব, এর সঙ্গে এস বাই এস, মানে এর সঙ্গে কোনো প্লুরাল ফর্মই আমাদের হবে না। বোঝা গেল বিষয়টা? এর কি হবে না, কোনো প্লুরাল ফর্ম আমাদের হবে না। ব্যাপারটা ক্লিয়ার হয়েছে না হয়নি? ব্যাপারটা বুঝতে পেরেছ? ব্যাস, এখান থেকে এবার দেখো আসছি পরে, আরেকটা এরই একটা ভ্যারিয়েশন আছে, আমরা আসছি। প্রিপোজিশন থাকবে মাঝে, দুই দিকে কিন্তু শব্দ দুটো আলাদা হয়ে যাবে, আমরা ভেরিয়েশন আসছি। এখানে দেখো বলছে হোয়েন বোথ নাউন্স আর সেম ওয়ার্ডস, এখানে নাউন দুটো কি, দুটো সেম। দেখো ভিলেজ ভিলেজ, আওয়ার আওয়ার, পেজ পেজ, ওয়ার্ড ওয়ার্ড, কারণ এটা প্লুরাল অলরেডি আছে। পাতার পর পাতা, একটা পাতা বোঝাচ্ছে কি, অনেক পাতা বোঝাচ্ছে, তাহলে তো আর কি আর প্লুরাল করতে পারবে তুমি? পারবে না। ব্যাটা ক্লিয়ার হয়েছে? চলো, হ্যাঁ হ্যাঁ, দেখো নেক্সট দেখো টাইপ নাম্বার 3 কি বলছে। এখানেও দেখো প্রথমে নাউন থাকবে, শেষেও আর একটা নাউন থাকবে, মাঝে কি থাকবে, প্রেপোজিশন। কিন্তু এই যে দুটো নাউন, এই দুটো নাউন কি হবে, আলাদা বা ভিন্ন হবে। কিরকম? যেমন দেখো মাদার ইন ল, শাশুড়ি আম্মা, বোঝালো সেটা? হ্যাঁ। তাহলে দেখো এই মাদারটা কি নাউন, মাঝে ইনটা কি প্রেপোজিশন, তারপরে ল দেখো এটাও কি আছে, নাউন আছে। তাহলে দেখো দুটো নাউন, কিন্তু এই দুটো নাউন কি ভিন্ন, মাঝে প্রেপোজিশন। এর আগেরটা আমরা দেখলাম যে দুটোই আগে এবং শেষে দুটোই হচ্ছে সেম নাউন, এবং মাঝে কি ছিল, প্রেপোজিশন ছিল। এখানে মাঝে তো প্রেপোজিশন আছে, বাট প্রথম এবং শেষ যে দুটো নাউন, সে দুটো নাউন কি আলাদা। এখন এগুলোর আমাদের কিন্তু প্লুরাল ফর্ম হবে, যেটা পরীক্ষাতে এসেছিল বাবা, বোঝা গেল সেটা? এখান থেকে পরীক্ষাতে প্রশ্ন এসেছিল। এবার দেখো যখন এর আমরা প্লুরাল করতে যাব, এই নাউনগুলো যখন আমরা কি করতে যাব, প্লুরাল করতে যাব, তখন আমাদের কি করতে হবে, তখন যখন আমরা এর প্লুরাল করতে যাব, তখন এর যেটা রুট ওয়ার্ড, রুট ওয়ার্ড মানে কি, যেটা মূল শব্দ, সে মূল শব্দটার সঙ্গে এস বা ইএস লাগিয়ে আমরা কি করব, সেটার আমরা প্লুরাল ফর্ম করব। বোঝা গেল সেটা কিরকম? যেমন দেখো মাদার ইন ল, এর মূল শব্দ কোনটা, মাদার, তাই তো? তাহলে দেখো এখানে মাদারের সঙ্গে এস লাগিয়ে মাদার্স ইন ল করেছি, এ দিয়ে প্লুরাল ফর্ম করেছি। ব্যাটা ক্লিয়ার হয়েছে? যেমন সিস্টার ইন ল, এর মূল শব্দ কোনটা, সিস্টার, তাহলে সিস্টারের সঙ্গে এস লাগিয়ে আমরা সিস্টার্স ইন ল প্লুরাল করেছি। যেমন মেম্বার অফ পার্লামেন্ট, এর মধ্যে মূল শব্দ কোনটা, মেম্বার, তাহলে দেখো কারণ মেম্বারটার পরিবর্তন হতে, পার্লামেন্ট তো একটাই হবে, তাই তো, কিন্তু মেম্বারে পরিবর্তন হবে, তাহলে দেখো মেম্বারের সঙ্গে এস লাগিয়ে আমরা কি করেছি, প্লুরাল করেছি। ব্যাটা বোঝা গেল সেটা? ঠিক তেমন কমান্ডার ইন চিফ, এর মূল শব্দ কোনটা, কমান্ডার, এর সঙ্গে এস লাগিয়ে আমরা কি করেছি, প্লুরাল করেছি। ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? তাহলে যখন আগে এবং শেষে নাউন দুটো আলাদা হবে, মাঝে প্রিপোজিশন থাকবে, তখন রুট শব্দ ধরে আমরা কি করব, তার এস বাই এস লাগিয়ে প্লুরাল করব। কিন্তু যখন আগে এবং শেষে নাউন একই থাকবে এবং মাঝে প্রিপোজিশন থাকবে, তখন তার কোনো প্লুরাল ফর্ম আমরা করতে পারবো না। ক্লিয়ার থাকবে আমাদের? চলো একটু পরে আনসার তোমরা নিজেরাই করবে। দেখো টাইপ নাম্বার 4, টাইপ নাম্বার 4তে কি আছে, সিঙ্গুলার টু প্লুরাল। যদি কোনো কিছু শেষে দেখো ফুল আছে, দেখবে আমাদের যখন কাশি টাশি হয় তখন বলবে স্পুন ফুল, বলে না যে মেডিসিন খাবে, তাই বলে তো। তাহলে এর দেখো যখন এর প্লুরাল করব, তখন আমরা কিন্তু এই প্রথমে যেটা আছে কাপ, এর সঙ্গে কিন্তু এর তো মূল শব্দ কাপ, এর আগে আমরা শিখলাম যে মূল শব্দ দিয়ে, কিন্তু ওটার ভ্যারিয়েশন আলাদা ছিল, আগে পরে দুটো নাউন ছিল, মাঝে প্রিপোজিশন ছিল, কিন্তু এখানে দেখো রুট ওয়ার্ডের সঙ্গে শুধুমাত্র ফুল যুক্ত হয়েছে। বুঝাল সেটা? তখন যদি নাউনের সঙ্গে ফুল যুক্ত থাকে, সাফিক্স, এই ফুল সাফিক্সটা যদি যুক্ত থাকে, যদি এর প্লুরাল করতে হয়, তাহলে পরে কিন্তু একদম শেষে ফুলের সঙ্গে এস যোগ করে আমরা কি করব,
সেটাকে প্লুরাল করব। বোঝা গেল সেটা? সবসময় ফুলের সঙ্গে এস লাগিয়ে কি করব? প্লুরাল করব। কাপস ফুল না, কাপ ফুলস। বোঝা গেল সেটা? আমাদের স্পোনস ফুল না, কি হবে? স্পোন ফুলস। বোঝা গেল সেটা? টাইপ নাম্বার 4 আমাদের খতম। টাটা বাই বাই। ঠিক আছে, চলো নেক্সট। টাইপ নাম্বার 5 কি বলছে? হাইফেন ওয়ার্ড। হাইফেন ওয়ার্ড কি? দুটো শব্দের মাঝে হালকা করে হাইফেন থাকবে। পাসার বাই মানে হচ্ছে পথিক, পাসার বাই পথিক। তাহলে পথিকগুলো যদি আমরা বলতে চাই তাহলে তার কি হবে? তাহলে কি এই একটু আগে আমরা দেখলাম ফুল যেমন ছিল, ফুলের সঙ্গে এস লাগিয়ে করলাম, এক্ষেত্রে কি সেটা হবে না? এক্ষেত্রে সেটা কিন্তু হবে না। ওখানে ফুল ছিল কিন্তু এখানে দেখো সবগুলো আলাদা হচ্ছে, বাই আলাদা, অন আলাদা, আপ আলাদা, সব প্রেপোজিশনগুলো কি হচ্ছে? আলাদা হচ্ছে। তাহলে যখন এরকম আলাদা হবে তখন কিন্তু ওই রুট যেটা ওয়ার্ড আছে তার সঙ্গে আমরা এস লাগাবো। বুঝাল সেটা? যেমন পাসার বাই প্লুরাল কি হবে? পাসার্স বাই হয়ে যাবে, রুট ওয়ার্ড হয়ে যাবে। যেমন লুকার অন, এর রুট ওয়ার্ড কি? লুকার, তাহলে এর সঙ্গে এস লাগিয়ে লুকার্স অন করে দেবো। যেমন রানার আপ, এর রুট ওয়ার্ড কি? রানার, তাহলে এর সঙ্গে রানার্স আপ যোগ করে আমরা কিন্তু প্লুরাল করে দেবো। বেটা বোঝা গেছে বিষয়টা? টাইপ নাম্বার 4 আমাদের খতম। টাটা বাই বাই। কিচ্ছু নেই, সিম্পল জিনিস। বোঝা গেল সেটা? দেখা মাত্র আনসার হয়ে যাবে। কিরকম? চলো দেখি আমরা। এবার চলে এসে এই যে আমরা শিখলাম এতক্ষণ পর্যন্ত কটা টাইপ শিখলাম বাবা? আমরা 4টে টাইপ, আমরা 4-5টা টাইপ শিখলাম মাত্র, তাই তো? তাই শিখলাম তানবীর? কল্যাণ তাই শিখলাম তো? আচ্ছা, তাহলে এই যে 4-5টা টাইপ আমরা শিখলাম, এই 4-5টা টাইপ থেকে যদি পরীক্ষায় প্রশ্ন আসে তাহলে আমরা করতে, এগুলো সব প্রিভিয়াসের প্রশ্ন, এই প্রশ্ন আমার নয়, এগুলো সব প্রিভিয়াসের প্রশ্ন। ইনফ্যাক্ট ক্লার্কশিপে যে প্রশ্নটা এসেছে সেটাও তোমরা নিজেরাই করবে। আমি বলেছি, প্রমিস করেছি যে আনসার তোমরা নিজেরা করবে, আমার করার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, চলো দেখো এখানে বলছে ওম্যান আফটার ওম্যান ক্লেম টু স্পিক আগেনস্ট দ্য প্রেজেন্ট পলিটিক্যাল সিচুয়েশন অফ বিহার ইন দ্য মিটিং। তাহলে দেখো এখানে কি আছে? ওম্যান আফটার ওম্যান, তাহলে ওম্যান কি? সিঙ্গুলার, ওম্যানটা কি? সিঙ্গুলার, প্রিপোজিশন দিয়ে যোগ হচ্ছে, তার মানে এটা ঠিকই আছে। দেখো বলছে অল হিজ সিস্টার্স ইন লজ, তো আমরা একটু আগে দেখলাম যে কি সিস্টার্স ইন ল হবে, কিন্তু এখানে এস দিয়ে দিয়েছে, তার মানে এটা ভুল আছে, মানে 1 নম্বর আমার ভুল আছে। ঠিক আছে। মাই সিস্টার হ্যাজ রেড পেজেস আফটার পেজেস, দেখো দেখা মাত্র আনসার হয়ে যাচ্ছে। আমরা একটু আগে দেখলাম যে পেজেস আফটার হবে, পেজেস হবে না, একই রকম হলে পরে এস দুটোর সঙ্গে যোগ হবে না, কি হবে? পেজ আফটার পেজ হবে, দেখো আনসার হয়ে যাচ্ছে। বুঝলো? এটা তোমার দরকার হবে না, তোমাকে ডাকবে যে আসো, আমি এখানে বসে আছি ভুল। ঠিক আছে, আমি এখানে এসেছি ভুল, আনসার করে নিয়ে যাও, মার্কস ফুল। বুঝলাম সেটা? চলো এবার দেখো এই যে তোমাদেরকে বললাম এগুলো টেস্ট পাওয়ার করলে, এবার তোমাদেরকে বলেছিলাম যে ক্লার্কশিপে আসা প্রশ্নগুলো তোমরা নিজেরাই করবে। আমরা যেহেতু নাউন অ্যান্ড নাম্বার করছি, এখনো অন্য জায়গাতে আমরা প্রবেশ করিনি, এখনো আমরা কি করছি? নাউন অ্যান্ড নাম্বার করছি। তো দেখো এখানে যে কোয়েশ্চেনটা আসছে, এই কোয়েশ্চেনটা আমরা এই নিয়মটা সলভ করলাম আজকে, এই 3টে কোয়েশ্চেন, এই নিয়মটা আমরা শুধুমাত্র সলভ করেছি। বুঝলাম সেটা? আচ্ছা, এই ক্যাটাগরিতে তাহলে এখানে যে প্লুরাল ফর্ম বলছে কোনটা কারেক্ট প্লুরাল ফর্ম, তাহলে আমরা দেখতে পাচ্ছি দেখো ডটার্স ইন ল, এটা আনসার হয়ে গেল। এটার সঙ্গে তো কোনো এস যোগ হয়নি, তাহলে আনসার হবেই না আমার। এটার শেষেরটার সঙ্গে তো আমার হবেই না, আর এটা দেখো দুটোর সঙ্গে আছে মানে ভুল, তার মানে অপশন বি আনসার হয়ে গেল। কোনো কঠিন কাজ? জুয়েল, কোনো কঠিন কাজ? তোমার নামটা কি? শুভ্র। বোঝা গেছে বিষয়টা? ব্যাস। যারা অ্যাপে ক্লাস করছো, কোহেলি, রাজেশ, সোনাম, দেবজ্যোতি, আরও যারা যারা আছো, বোঝা গেছে বিষয়টা? সোনাম, হ্যাঁ এক্স্যাক্টলি, বি ইজ দ্য রাইট আনসার। মানে বুঝতে পেরেছো তো? তাহলে দেখো মানে ইংলিশ খুব একটা কঠিন জিনিস নয়, জাস্ট স্ট্র্যাটেজিক্যালি তোমাকে এগোতে হবে, বিষয়গুলো জানতে হবে, আর কিছু না, নাথিং এলস। ঠিক আছে, তাহলে নাউনের আজকে পার্ট 1 ক্লাস আমাদের হলো। ঠিক আছে, এরপর আমাদের পার্ট 2 পার্ট 3 আসবে, আমাদের ফাউন্ডেশন কমপ্লিট হয়ে যাবে। এখান থেকে যে যত রকমভাবে প্রশ্ন আসে, সে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক হতে পারে, সেন্টেন্স ইমপ্রুভমেন্ট হতে পারে, এরার কারেকশন হতে পারে, স্পটিং এরার হতে পারে। ঠিক আছে, প্রত্যেকটা আমাদের টেস্ট পেপার আমরা প্রিভিয়াসের সলভ করব, প্লাস টেস্ট পেপার সলভ করব। ঠিক আছে, তাহলে নাউনের ক্লাস আমাদের এই পর্যন্ত।